আচ্ছা, এইখানে আমরা পেতে গেছি। যাই হোক, এখানে এন্টায়ার ছক খুব ইম্পর্টেন্ট একটা ছক নেটের ক্ষেত্রে কাজে লাগতে পারে, যেটা আমি এক্ষুনি আলোচনা করছিলাম যে কোরিলেশনের ক্ষেত্রে ডাইরেকশনের উপরে যে পজিটিভ পারফেক্ট পজিটিভ, নেগেটিভ পারফেক্ট নেগেটিভ, জিরো কোরিলেশন হতে পারে, ফর্মের উপর লিনিয়ার নন লিনিয়ার, স্ট্রেংথের উপর লো মডারেট স্ট্রং হতে পারে। এই বেসিস অফ নাম্বার অফ ভেরিয়েবলস এর উপর নির্ভর করে কত রকম কোরিলেশন হতে পারে। সিম্পল কোরিলেশন হতে পারে, পার্সিয়াল কোরিলেশন হতে পারে, আর মাল্টিপল কোরিলেশন হতে পারে। খুব ইম্পর্টেন্ট, এই সিম্পল কোরিলেশনের মধ্যে আবার এতগুলো কোরিলেশন হতে পারে। কন্টিজেন্সি কোফিসিয়েন্ট, ক্র্যামারস 5 কোফিসিয়েন্ট, 5 কোফিসিয়েন্ট, টেট্রাগোনিক, পয়েন্ট বাই সিরিয়াল, র্যাঙ্ক বাই সিরিয়াল, বাই সিরিয়াল, র্যাঙ্ক ডিফারেন্স, পোলার। এই প্রত্যেকটা কিন্তু নেটের পরীক্ষায় ম্যাচিং হিসেবে আসতে পারে। কিভাবে মনে রাখবো? এই যে দেখুন, এই যদি দুটো নমিনাল লেভেল ভেরিয়েবল হয়, আমরা আশা করি আপনাদের ভেরিয়েবল সম্পর্কে আইডিয়া আছে যে কোনটা নমিনাল লেভেল, মানে জাস্ট নামবাচক আর কি, হ্যাঁ, যাদের ক্যাটেগরি আছে সেগুলোকে নমিনাল লেভেল ভেরিয়েবল। যখন মানে জাস্ট কি বলবো, অ্যাড নাম্বার, যখন নাম্বার দিয়ে কাউকে বা যখন ম্যাগনিটিউড দিয়ে আমি এক্সপ্রেস করছি কোনো ভেরিয়েবলকে, হ্যাঁ, আমি কয়েকটা জার্সি নাম্বার বললাম, আমি কয়েকটা টিভি কোম্পানির নাম বললাম, হ্যাঁ, আমি জাস্ট রোল নাম্বার বললাম, হ্যাঁ, কাউকে 1 নম্বর রোল নাম্বার, 2 নাম্বার, এরকম বলছি, বা কারো নাম সিম্পল কয়েকটা নাম বললাম, সেগুলো সবই নমিনাল লেভেল। হ্যাঁ, সেটা নামও থাকতে পারে, আবার তাদের ক্যাটেগরিও থাকতে পারে। হ্যাঁ, আমি বললাম যে মেল ফিমেলের কথা বললাম, কি ম্যাসকুলাইন ফেমিনাইনের কথা বললাম, কি হিন্দু মুসলিম খ্রিস্টানদের কথা বললাম। এই যে আমি ক্যাটেগরি করছি, ক্যাটেগরিক্যাল ভেরিয়েবল গুলো সবই হচ্ছে নমিনাল লেভেল ভেরিয়েবল। আবার যখন আমি অর্ডার করে দিচ্ছি, এই যে ফার্স্ট সেকেন্ড থার্ড র্যাঙ্ক দিয়ে দিচ্ছি, তখন সেটাকে আমরা বলছি অর্ডিনাল লেভেল। অর্ডিনাল লেভেল ভেরিয়েবলের পরে যখন আমরা গ্যাপের কথা বলছি, যে সাবসিকুয়েন্ট দুটো পয়েন্টের মধ্যে গ্যাপটা ইকুয়াল হচ্ছে, তখন সেক্ষেত্রে আমরা ইন্টারভ্যাল লেভেলের কথা বলছি। আর যখন অ্যাবসোলিউট জিরোর কথা আসছে, যেখানে রেশিও স্কেলের মানে যেখানে প্রপোর্শন, যেখানে গুণ ভাগ যোগ বিয়োগ সবই করতে পারছি, সেখানে আমরা রেশিও লেভেল ভেরিয়েবলের কথা বলে থাকি। যাই হোক, আমরা যখন আপনার দুটো ভেরিয়েবলের মধ্যে রিলেশনশিপ এস্টাবলিশ করবেন, একটা নমিনাল লেভেল, দ্বিতীয়টাও নমিনাল লেভেল, দুটোই নমিনাল লেভেল, এই দুটোর মধ্যে যদি রিলেশনশিপ করা হয়, এবং সেক্ষেত্রে ইকুয়াল রো কলাম। ইকুয়াল রো মানে কি? ধরুন একটা নমিনাল লেভেল আমি বললাম যে একটা ক্যাটেগরি নমিনাল লেভেল মেল ফিমেল, আর এদিকে করলাম আপনি এটা একটা ক্যাটেগরি, আর একটা ক্যাটেগরিকে বললাম যে এর পাস ফেল, হ্যাঁ, কজন পাস করেছে কজন ফেল করেছে সেটাকে বার করার চেষ্টা করলাম, যে পাস ফেলের নিরিখে মেল ফিমেলের মধ্যে কোনো রিলেশনশিপ। তাহলে ইকুয়াল রো, এক্ষেত্রে দেখুন দুটো রো এর কথা বলছি আমি, দুটো কলামের কথা বলছি। এই যে ব্যাপার ইকুয়াল রো কলাম, তখন সেটাকে যে পদ্ধতিতে মেজার করা হয়, আমাদের বিশেষ কিছু লাগবে না, জাস্ট কোন পদ্ধতিতে মেজার করা হয়, কন্টিজেন্সি কোএফিসিয়েন্ট। কিন্তু দুটো নমিনাল লেভেল ভেরিয়েবল, তারা যদি আনইকুয়াল রো কলাম, আনইকুয়াল রো কলাম হলো কিরকম? আমি এখানে মেল ফিমেল নিয়েছিলাম, তার জায়গায় আমি জেন্ডার নিয়ে নিলাম, ধরুন 3টে নিয়ে নিলাম, ম্যাসকুলাইন ফেমিনাইন আর ধরুন থার্ড জেন্ডার কি ট্রান্সজেন্ডার, এরকম আর পাস ফেলের কথা বললাম। তাহলে আনইকুয়াল রো কলাম হয়ে গেল। তখন যে মেথডোলজি ফলো করা হয় সেটাকে বলে ক্র্যামারস 5। এগুলো হয়তো এনএসইউ বইতে নেই, কিন্তু নেটের পারপাসে খুব কাজে লাগবে। তাহলে দুটো নমিনাল লেভেল ভেরিয়েবল যদি ইকুয়াল রো কলাম হয়, তখন কন্টিজেন্সি কোএফিসিয়েন্ট, আর না হলে ক্র্যামারস 5 কোএফিসিয়েন্ট। এগুলোকে আমরা স্ক্রিনশটও নিয়ে নিতে পারি, আমি অপরিষ্কার করে দিচ্ছি, একটু ইয়ে করে দিতে পারি। খুব ইম্পর্টেন্ট একটা ডায়াগ্রাম, যেটা থেকে নেটের একটা প্রশ্ন দিতেই পারা যাবে। আচ্ছা, পরে যদি চলে আসি, ধরুন একটা নমিনাল লেভেল ভেরিয়েবল, পরেরটাও নমিনাল লেভেল ভেরিয়েবল, কিন্তু নাম দিয়েছি কি ডাইকোটোমাস ভেরিয়েবল। ডাইকোটোমাস ভেরিয়েবল মানে কি? এ ভেরিয়েবল হ্যাভিং টু ভ্যালুজ। হ্যাঁ, একটা ভেরিয়েবল তার যদি দুটো ভেরিয়েবল থাকে, দুটো পার্ট থাকে, তখন তখন সেটাকে আমরা বলছি ডাইকোটোমাস ভেরিয়েবল। এবং সেই ডাইকোটোমাসটা কিরকম হবে? টু ডাইকোটোমাস। হ্যাঁ, টু ডাইকোটোমাস কি? হ্যাঁ, মেল ফিমেল টু ডাইকোটোমাস।
হ্যাঁ, ট্রু ডাইকোটোমাস অর ন্যাচারাল অর জেনুইন। আমি কিছু আমার কাস্ট কাস্ট আমার একটা ট্রু ডাইকোটোমাস ভেরিয়েবল হতে পারে, আমার কালারটা ট্রু ডাইকোটোমাস হতে পারে। মানে ইনবর্ন যে পোটেনশিয়ালিটি, যে ইনবর্ন অ্যাট্রিবিউট যেগুলো আমি অ্যাসক্রাইব করেছি, আমাদের দুই ধরনের স্ট্যাটাস থাকে, একটা হচ্ছে অ্যাসক্রাইব স্ট্যাটাস, একটা হচ্ছে অ্যাচিভ স্ট্যাটাস। অ্যাসক্রাইব স্ট্যাটাস মানে কি, যেটা আমি জন্মগতভাবে জেনেটিক্যালি ইনহেরিটেড এতে পেয়েছি আর কি। আর যেটা কষ্ট করে অর্জন করেছি অ্যাকোয়ার্ড, সেই অ্যাকোয়ার্ড এটাকে আমরা বলছি কি অ্যাচিভ স্ট্যাটাস। হুম, এক্ষেত্রে ট্রু ডাইকোটোমাস ভেরিয়েবল মানেই হচ্ছে, বুঝতে হবে এটা হচ্ছে ন্যাচারালি ক্রিয়েটেড ডাইকোটমি। ডাইকোটমি মানে একটা ভেরিয়েবলের দুটো ভাগ। কিন্তু তুমি বলবে, সরি, আপনারা বলতে পারেন যে এটা কি আর্টিফিশিয়াল ডাইকোটমি হতে পারে? হ্যাঁ, আমি যদি পাস ফেল, কে বলে দিয়েছে 50 পেলে পাস আর 50-এর কম পেলে ফেল? এটা আমরা নিজেরা একটা মানদণ্ড তৈরি করেছি, তাহলে এটা আর্টিফিশিয়াল ডাইকোটমি। হ্যাঁ, ইয়েস নো, আমরা সমাজে কিছু রুলস করেছি, এটা হলে ইয়েস, এটা হলে নো, এটা অবভিয়াসলি এটা ন্যাচারাল নয়, ম্যানমেড। তাহলে ম্যানমেড যে ডাইকোটমি, সেগুলোকে বলবো আমরা কি? সেগুলোকে আমরা বলবো সেগুলোকে বলবো আমরা আর্টিফিশিয়াল ডাইকোটমি। এখানে মজার ব্যাপার, যদি দুটো ভেরিয়েবল তারা দুটোই নমিনাল লেভেল বাট টু ডাইকোটোমাস, বা ন্যাচারাল বা জেনুইন যে ফর্মই হোক না কেন, তাদের মধ্যে যে রিলেশনশিপটাকে এস্টাবলিশ করার যে সেটাকে আমরা বলছি ভাই কোফিসিয়েন্ট। আর দুটো যদি আর্টিফিশিয়াল ডাইকোটোমাস ভেরিয়েবল হয়, হ্যাঁ, আমি এক্ষুনি পাস ফেলের কথা বলছিলাম, পাস ফেল সঙ্গে ইয়েস নো, এরকম আমি এটা উল্টো পাল্টা কিছু, পাস ফেল আর ম্যারিড আনম্যারিড, যে ছেলেমেয়েরা পড়াশোনা করছে তাদের মধ্যে কিছু জন ম্যারিড আনম্যারিড। হ্যাঁ, হ্যাঁ, ম্যারিড আনম্যারিড, আমরা এটাকে যদিও এটা স্বীকৃত, কিন্তু এটা সোসাইটি তৈরি করেছে এই কনস্ট্রাক্টটা। তাহলে ম্যারিড এবং আনম্যারিড স্টুডেন্টদের মধ্যে পাস ফেলের নিরিখে কি রেজাল্ট আমি দেখতে চাইছি। তাহলে দুটো আর্টিফিশিয়াল ডাইকোটোমাস ভেরিয়েবল, তাদের মধ্যে রিলেশনশিপটাকে যদি খুঁজে পাওয়া যায়, যে কোফিসিয়েন্ট অফ কোরিলেশন, সেটাকে বলা হয় টেট্রাকোরিক কোরিলেশন। তাহলে দুটো ট্রু ডাইকোটোমাস ভেরিয়েবলের মধ্যে 5 কোফিসিয়েন্ট, দুটো আর্টিফিশিয়াল ডাইকোটোমাস ভেরিয়েবলের মধ্যে যে রিলেশনশিপ, সেটাকে আমরা বলছি টেট্রাকোরিক কোরিলেশন। আচ্ছা, দুটো একটা নমিনাল বাট টু ডাইকোটোমাস, আর একটা ভেরিয়েবল ইন্টারভেল স্কেলে আছে। হ্যাঁ, টু ডাইকোটোমাস বললাম মেল ফিমেল, আর ইন্টারভেল স্কেলে তাদের যে স্কোর, অঙ্কে কি রকম নম্বর পেয়েছে, ইন্টারভেল স্কেলে আছে। হুম, আমি এটা দেখার চেষ্টা করছি কি তাদের ইন্টেলিজেন্স, অঙ্কের স্কোর না বলে আমি এরকম যদি বলি ইন্টেলিজেন্স স্কোর। হ্যাঁ, ইন্টেলিজেন্স স্কোরটাকে আমি দেখার চেষ্টা করছি, ইন্টেলিজেন্স আইকিউ লেভেলটা কেমন মেল ফিমেলের মধ্যে। তাহলে দেখুন, একটা টু ডাইকোটোমাস আর একটা ইন্টারভেল, তাদের মধ্যে যে রিলেশনশিপ, এটাকে আমরা বলছি পয়েন্ট বাই সিরিয়াল কোরিলেশনের মাধ্যমে মাপতে পারি। আর একটা টু ডাইকোটোমাস, বাট এইটা হয়ে গেল অর্ডিনাল। অর্ডিনাল লেভেল, অর্ডিনাল লেভেল বলতে গিয়ে র্যাঙ্ক, হ্যাঁ, ফার্স্ট সেকেন্ড থার্ড এরকম করে র্যাঙ্ক বা সিকোয়েন্স অনুযায়ী সাজানো কোনো ভেরিয়েবল, তাদের মধ্যে যখন রিলেশনশিপ এস্টাবলিশ করবো, তখন সেটাকে আমরা বলছি র্যাঙ্ক বাই সিরিয়াল। পয়েন্ট বাই সিরিয়ালের সঙ্গে র্যাঙ্ক বাই সিরিয়ালের পার্থক্য কি? দুটো একই ছিল, জাস্ট ইন্টারভেল লেভেল থেকে নেমে এলো অর্ডিনাল লেভেল। আর এইখানে যদি আমার আর্টিফিশিয়াল ডাইকোটোমাস হয়ে যায়, হ্যাঁ, আমি পাস ফেলের কথা বললাম, একটা আর্টিফিশিয়াল ডাইকোটোমাস ভেরিয়েবল, হ্যাঁ, তার সঙ্গে একটা আরেকটা ভেরিয়েবলে অর্ডিনাল মানে র্যাঙ্ক দেওয়া হচ্ছে। র্যাঙ্কের র্যাঙ্কের কথা বলা হচ্ছে, কিছু স্টুডেন্টদের র্যাঙ্ক দেওয়া হয়েছে, এবং তার আরেকটাতে তার আর্টিফিশিয়াল পাস ফেলের দেওয়া হয়েছে, এর মধ্যে যে রিলেশনশিপ, সেটা হচ্ছে বাই সিরিয়াল কোফিসিয়েন্ট। তাহলে এই তিনটের মধ্যে ইম্পর্টেন্ট জায়গাটা হচ্ছে পয়েন্ট বাই সিরিয়াল, দেন র্যাঙ্ক বাই সিরিয়াল, দেন বাই সিরিয়াল। আর দুটো অর্ডিনাল লেভেল ভেরিয়েবলের মধ্যে যে মেজারমেন্ট, সেটাকে বলা হচ্ছে স্পিয়ারম্যান র্যাঙ্ক ডিফারেন্স মেথড। আবার কাপ্পাটাও দিয়েও মেজার করা হয় স্পিয়ারম্যান র্যাঙ্ক ডিফারেন্স। মনে রাখতে হবে, আপনারা যে র্যাঙ্ক কোফিসিয়েন্ট নির্ণয় করেন র্যাঙ্ক ডিফারেন্স পদ্ধতিতে, সেখানে দেখবেন দুটো ভেরিয়েবল অর্ডিনাল লেভেল ভেরিয়েবল, যে স্টুডেন্ট 10 জন স্টুডেন্টের ম্যাথস এর স্কোর দিয়ে দেওয়া হয়েছে, হিস্ট্রি স্কোর দিয়ে দেওয়া হয়েছে, এখানে র্যাঙ্ক সাজালাম, এখানে র্যাঙ্ক সাজালাম, র্যাঙ্ক ডিফারেন্স মেথডে করছি। তাহলে দুটো ভেরিয়েবল, ম্যাথস এর অ্যাচিভমেন্ট আর হিস্ট্রির অ্যাচিভমেন্ট, এই দুটোর মধ্যে রিলেশনশিপ আমরা কিভাবে মেজার করছি? স্পিয়ারম্যান র্যাঙ্ক ডিফারেন্স। তাহলে র্যাঙ্ক স্পিয়ারম্যান এর সঙ্গে কে যাচ্ছে? র্যাঙ্ক ডিফারেন্স। এটা অনেক সময় পড়ে, র্যাঙ্ক ডিফারেন্স মেথডের প্রযোক্তা কি, এটাকে জেনারেলি কি দ্বারা, রো দ্বারা চিহ্নিত করা হয়, আপনারা জানেন, ফর্মুলাও জানেন। আর দুটো ইন্টারভ্যাল লেভেল ভেরিয়েবল, হ্যাঁ, সেটা রেশিও হতে পারে, ইন্টারভ্যাল লেভেলের মধ্যে যে রিলেশনশিপ, সেটা হচ্ছে
প্রোডাক্ট মোমেন্ট, মনে রাখবেন পিপি, পিপি মানে কি, পিয়ারসনের প্রোডাক্ট মোমেন্ট। দুটো ইন্টারভ্যাল লেভেল ভেরিয়েবলের মধ্যেকার যে রিলেশনশিপটাকে এস্টাবলিশ করছি যে মেথডে, সেটাকে বলছি পিয়ারসন প্রোডাক্ট মোমেন্ট। আর এসআর কি, স্পিয়ারম্যানের র্যাঙ্ক ডিফারেন্স। কাদের মধ্যে, এসআর ও এসআরও মানে কি, দুটো অর্ডিনাল লেভেল ভেরিয়েবল। হ্যাঁ, আমি এটা ও2 করে দিতে পারি, দুটো অর্ডিনাল লেভেল ভেরিয়েবলের মধ্যে মেজার। আচ্ছা, দুটো ভেরিয়েবলের মধ্যে রিলেশনশিপ খুঁজবো, নালিফাইং দ্য ইফেক্ট অফ থ্রি, খুব ইম্পর্টেন্ট, বলা হচ্ছে পার্সিয়াল কোরিলেশন, যেটাকে এইভাবে ডিনোট করা হয়। সরি, এইভাবে আমরা লিখছি 1.23 বা আর এক্স ওয়াই জেড, যে দুটো ভেরিয়েবলের মধ্যে রিলেশনশিপ এস্টাবলিশ করছি ইগনোরিং অর নালিফাইং দ্য ইফেক্ট অফ থ্রি। আমি হাইটের সঙ্গে ওয়েট মেজার করছি, সেখানে এজটাকে নালিফাই করলাম, তখন সেটাকে পার্সিয়াল কোরিলেশন। আর দুটো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সঙ্গে একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের রিলেশনশিপ, তখন সেটাকে আমরা বলছি মাল্টিপল কোরিলেশন। এইভাবে আমরা লিখছি আর 1.23 বা যাই হোক এক্স, দুটো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল মধ্যে রিলেশনশিপ। আগে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটাকে লিখছি, তারপরে আগে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল দেখুন ওয়ানটাকে লেখা হয়েছে, পরে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল লেখা হয়েছে। তাহলে দুটো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মধ্যে যে রিলেশনশিপ, সেটাকে আমরা বলছি মাল্টিপল কোরিলেশন। তাহলে প্রচুর কোরিলেশনের যে এটাকে এট এ গ্লান্স আমরা আলোচনা করলাম। কি কি আলোচনা করলাম, একেবারে কন্টিজেন্সি কোফিসিয়েন্ট থেকে, ক্র্যামার্স 5 থেকে, 5 থেকে, টেট্রা থেকে, পয়েন্ট বাই সিরিয়াল থেকে, র্যাঙ্ক বাই সিরিয়াল থেকে, বাই সিরিয়াল থেকে, র্যাঙ্ক ডিফারেন্স থেকে, প্রোডাক্ট মুভমেন্ট থেকে, পার্সিয়াল থেকে, মাল্টিপল কোরিলেশন। খুব ইম্পর্টেন্ট জায়গা এই অঞ্চলটা আসতে পারে। এইটাতে আমরা রিগ্রেশনের কথা বলছি। রিগ্রেশনের ক্ষেত্রে কি হচ্ছে, রিগ্রেশনের ক্ষেত্রে কিছুক্ষণ আগে আমি বলছিলাম যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটাকে পরিবর্তন করলে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের যে একটা ফোরকাস্টিং প্রেডিকশন করছি আমরা, তাকেই আমরা বলছি রিগ্রেশন। যখন একটা দেখুন, সিম্পল রিগ্রেশন কাকে বলবো, একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মধ্যেকার যে রিলেশনশিপ, ফিউচার রিলেশনশিপ, তখন সেটা সিম্পল রিগ্রেশন। যখন একের বেশি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কিন্তু একটা ডিপেন্ডেন্ট, হ্যাঁ হতে পারে, ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা কি হতে পারে, অ্যাচিভমেন্ট। আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা কি হতে পারে, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের কথা বলতে গিয়ে আমি বলছি যে তার পড়াশোনা এবং ধরুন পরিশ্রম এবং ভালো মেথোডোলজি বা টিউশন এসব করে দুটো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল নিলাম, ডিপেন্ডেন্ট ভেরিয়েবলে কি পরিবর্তন হচ্ছে দেখছি, বা নিজের পড়াশোনা তার সঙ্গে স্পেশাল প্রোগ্রাম, এই দুটো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আপনার নেট প্র্যাকটিস, নেট অ্যাচিভমেন্ট, এটা হচ্ছে মাল্টিপল রিগ্রেশন। হ্যাঁ, এখন থেকে আমি প্রেডিক্ট করে নির্ণয় করলাম যে কি ধরনের করতে পারি। 3 নম্বরে চলে আসছে মাল্টিভেরিয়েট। সেখানে অদ্ভুত ব্যাপার, একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কিন্তু একাধিক ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। হ্যাঁ, আমি নেটের জন্য পড়াশোনা করছি, তাহলে নেট অ্যাচিভমেন্ট কলেজের চাকরি। তাহলে পড়াশুনো মানে বা প্র্যাকটিস, অনুশীলন, হ্যাঁ অনুশীলন থেকে একটা হচ্ছে P1 প্রফিট, P2 প্রফিট। P1টা কি, নেট, নেট কোয়ালিফাই, নেট সেট। আর P2টা কি, সিএসসি, পিএসসি, কিছু একটা কলেজ সার্ভিস, পাবলিক সার্ভিস। এই যে দুটো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, তাহলে এই এটাকে বলছে মাল্টিভেরিয়েট। আর মাল্টিভেরিয়েট মাল্টিপল মানে কি, একের বেশি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর একের বেশি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এর মধ্যেকার যে রিলেশনশিপ, তখন সেটাকে আমরা বলছি মাল্টিভেরিয়েট মাল্টিপল কি বলবো, রিগ্রেশন। আর যদি এই রিলেশনশিপটাকে একটা স্ট্রেট লাইনের মাধ্যমে প্রকাশ করা যায়, সেটা লিনিয়ার, না করতে পারলে নন লিনিয়ার। আচ্ছা, এরপরে চলে আসি আমরা যে এই যে এগুলো তো আমরা রিলেশনাল স্ট্যাটিস্টিক্স নিয়ে আলোচনা করার চেষ্টা করি। টাইমটা দেখে নিই, একটু স্পিড করি, টাইম অনেক বেজে গেল বাবা। জাস্ট এই জায়গাটা একটু বলার চেষ্টা করি যে আমরা যখন ভেরিয়েবলের কথা, এই যে মেজারমেন্ট গুলোর কথা বলছিলাম, স্ট্যাটিস্টিক্যাল মেজারমেন্টের কথা বলতে গিয়ে আমরা দুরকম ভেরিয়েবলের কথা বলছি, কোয়ান্টিটেটিভ ভেরিয়েবল আর কোয়ালিটেটিভ ভেরিয়েবল। কোয়ান্টিটেটিভ ভেরিয়েবল গুলো থেকে যে স্টাডিটা আমরা করছি, হ্যাঁ, আর কোয়ালিটেটিভ, কোয়ান্টিটেটিভ মানেই হচ্ছে নিউমেরিক্যাল ভেরিয়েবল, আর কোয়ালিটেটিভ মানেই আমরা বললাম ক্যাটেগরিক্যাল ভেরিয়েবল, ডিসক্রিট ভেরিয়েবল। এই কোয়ান্টিটেটিভ ভেরিয়েবলের মধ্যে দুরকম স্টাডি হতে পারে, একটাকে বলছি প্যারামেট্রিক স্টাডি,
স্ট্যাটিস্টিক্স আর একটা হচ্ছে নন প্যারামেট্রিক। তাহলে কোয়ান্টিটেটিভের ক্ষেত্রে কোয়ান্টিটেটিভ ভেরিয়েবল জেনারেলি কোয়ান্টিটেটিভ ভেরিয়েবল বা নিউমেরিক্যাল ভেরিয়েবলের ক্ষেত্রে দুরকম অপারেশন করা যেতে পারে, প্যারামেট্রিক, নন প্যারামেট্রিক। মানে সোজা কথা, যেখানে প্যারামেট্রিক টেস্ট হবে সেখানে নন প্যারামেট্রিক অবশ্যই হবে। প্যারামেট্রিক টেস্ট কাকে বলবো? আপনারা জানেন, যেখানে স্যাম্পল সাইজ বেশি হবে, নর্মাল প্রবাবিলিটি এটাকে মেনটেন করবে, স্যাম্পল সাইজ লার্জ স্যাম্পল সাইজ হবে। জেনারেলি ডেটাগুলোকে আমরা কি করবো, ইন্টারভ্যাল এবং রেশিও স্কেলে নিয়ে থাকি। নন পপুলেশন প্যারামিটার জানা আছে, পপুলেশন স্ট্যাটিস্টিক্স সম্পর্কে আমার একটা আইডিয়া আছে, সেখানে আমরা জেনারেলি প্যারামেট্রিক টেস্ট করে থাকি। আর যেখানে নেই সেখানে নন প্যারামেট্রিক টেস্ট। কিন্তু মজার ব্যাপার, কোয়ান্টিটেটিভের ক্ষেত্রে প্যারামেট্রিক করতে পারবো, আর যেখানে প্যারামেট্রিক হবে বাই ডিফল্ট নন প্যারামেট্রিক টেস্টও হতে পারে। এই প্যারামেট্রিক টেস্ট করার আগে, আচ্ছা, প্রথম প্রশ্ন হচ্ছে, এগুলো তো সব ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স। ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স কি করে? ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স যে ভেরিয়েবল গুলোর মধ্যে, গ্রুপগুলোর মধ্যে কি পার্থক্য আছে বা কি ডিসিমিলারিটি আছে সেটাকে কি করে। যেটা আমি কোরিলেশনের কথা বলছিলাম আগের ক্লাসে, সেখানে আগের এতে সেটা অ্যাসোসিয়েশনটাকে, সম্পর্কটাকে তৈরি করার চেষ্টা করে। আর এরা কি করে, ডিসিমিলারিটি, ডিফারেন্স কি আছে, এই হচ্ছে পার্থক্য। এবারে ডিফারেন্সটা করতে গিয়ে আমরা যদি আমি এরকম গ্রুপ নিই যেগুলো হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট গ্রুপ। ইন্ডিপেন্ডেন্ট গ্রুপ মানে কি, তারা একটা কমন ভেরিয়েবলের উপর গ্রুপগুলোকে নিয়েছে কিন্তু ডিফারেন্ট পপুলেশন থেকে নিয়েছি, সেই গ্রুপগুলোর মধ্যে কোনো সম্পর্ক নেই, তখন ইন্ডিপেন্ডেন্ট গ্রুপ। আর যদি একই জায়গা থেকে নিয়ে থাকি, তাদের মধ্যে রিলেশনশিপ থাকে, বা একটা গ্রুপ আজকে নিয়েছি, টেস্ট করলাম, কিছুদিন বাদে 6 মাস বাদে আমরা টেস্ট করব, তখন সেটা পেয়ার্ড গ্রুপ হয়ে যাচ্ছে, সেটাকে আমরা হচ্ছে ডিপেন্ডেন্ট, বা এটাকে বলবো ইন্ট্রা গ্রুপ, এটাকে বলবো ইন্টার। এই গ্রুপগুলোর মধ্যে যদি দুটো গ্রুপ থাকে, গ্রেটার দেন টু, দুটো গ্রুপ থাকে, জেনারেলি 2 এর বেশি গ্রুপ হলে সেখানে এফ টেস্ট করতে হয়, আর দুটো গ্রুপ থাকলে টি টেস্ট করতে হয়। মজার ব্যাপার, প্যারামেট্রিক, ইন্ডিপেন্ডেন্ট, আনপেয়ার্ড গ্রুপ, 2 গ্রুপ, তখন সেটাকে আমরা বলছি স্টুডেন্ট টি টেস্ট গ্রুপ। আর যেহেতু গ্রেটার দেন 2 গ্রুপ, 2 এর বেশি গ্রুপ হয়ে যাচ্ছে, তখন আমি কি করছি, কম্পেয়ার করার জন্য টেস্টটা করছি ওয়ান ওয়ে অ্যানোভা টেস্ট। অ্যাকচুয়ালি এফ টেস্টের কথা এখানে বলা হচ্ছে। মাথায় রাখতে হবে, দুটো গ্রুপ হলে, মনে রাখার সুবিধার জন্য, টি টেস্ট, 2 এর বেশি হলে এফ টেস্ট, সেটা হচ্ছে ওয়ান ওয়ে অ্যানোভা। আর ডিপেন্ডেন্ট যদি হয়ে যায়, যে দুটো গ্রুপের মধ্যে তারা কোনোভাবে কোরিলেটেড, বা তাদের মধ্যে সিমিলারিটি আছে, রিলেটেড, সেই রিলেটেড যদি দুটো গ্রুপ হয়, তখন যে টি টেস্টটা করা হয় স্টুডেন্ট পেয়ার টি টেস্ট, এটা স্টুডেন্ট সব ম্যাচিং এ পরীক্ষায় করবে। আর গ্রেটার দেন 2 হলে রিপিটেড মেজার্স অ্যানোভা করা হয়। প্রশ্ন হচ্ছে, কোয়ান্টিটেটিভের ক্ষেত্রে যদি প্যারামেট্রিক টেস্ট করি, নন প্যারামেট্রিক টেস্টটাও আমরা চাইলে করতে পারি। সেই নন প্যারামেট্রিক টেস্ট করার সময় একই রকম দুটো গ্রুপ নিয়েছি, ইন্ডিপেন্ডেন্ট এবং ডিপেন্ডেন্ট। যদি 2 গ্রুপ হয়, তখন সেটা হচ্ছে ম্যান হোয়াইট ইউ টেস্ট। তাহলে আমরা বলতে পারি যে প্যারামেট্রিক স্টুডেন্ট টি টেস্ট, সরি, প্যারামেট্রিক স্টুডেন্ট টি টেস্টের নন প্যারামেট্রিক যে কাউন্টার পার্ট, তার কি নাম হবে, নন নন প্যারামেট্রিক কাউন্টার পার্ট হচ্ছে আপনার ম্যান হোয়াইট ইউ টেস্ট। দেখুন, এটাও ইন্ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট 2 গ্রুপ, 2 গ্রুপ, খালি এটা নন প্যারামেট্রিক কাউন্টার পার্ট। একই রকম ভাবে গ্রেটার দেন 2 গ্রুপের ক্ষেত্রে, মানে যেখানে এটা ওয়ান ওয়ে অ্যানোভা ছিল, তার করেসপন্ডিং কাউন্টার পার্টটা হচ্ছে কুস্কাল ওয়ালিস এইচ টেস্ট, এগুলো ম্যাচিং এ পড়বে। এক্ষেত্রে যেটা আপনার 2 গ্রুপের ডিপেন্ডেন্ট গ্রুপ নিয়ে, মানে যাদের মধ্যে রিলেশনশিপ আছে, সেক্ষেত্রে এক্ষেত্রে যেটা ছিল স্টুডেন্ট পেয়ার টি টেস্ট, এখানে হয়ে গেল তার কাউন্টার পার্ট, নন প্যারামেট্রিক কাউন্টার পার্টটা কি হয়ে গেল, নন প্যারামেট্রিক কাউন্টার পার্টটা হয়ে গেল উইলকক্সন সাইন র্যাঙ্ক টেস্ট। তাহলে সাইন র্যাঙ্ক টেস্টটা কখন করব, সাইন র্যাঙ্ক টেস্টটা তাদের জন্য করব দুটো ডিপেন্ডেন্ট গ্রুপ, দ্যাট ইজ কোরিলেটেড গ্রুপ, that is paired group, related group, intra group, but সেটা হচ্ছে নন প্যারামেট্রিক কাউন্টার পার্ট, কিন্তু ভেরিয়েবল গুলো কোয়ান্টিটেটিভ ভেরিয়েবল। কোয়ান্টিটেটিভ ভেরিয়েবল মানে কি, জেনারেলি সেটা নমিনাল, সরি, রেশিও এবং ইন্টারভেল স্কেলের ভেরিয়েবল। করেসপন্ডিং গ্রেটার দেন 2 গ্রুপ যখন হচ্ছে, সেটা হচ্ছে ফ্রিডসম্যান অ্যানোভা, যেটা আমাদের এখানে রিপিটেড মেজার্স অ্যানোভা ছিল, সেখানে হয়ে গেল ফ্রিডম্যানস অ্যানোভা।
তাহলে এইখানে মোট 8টা কেস পাচ্ছি। মনে রাখার সুবিধের জন্য যে কোয়ান্টিটেটিভ ইনফারেন্সিয়াল যে স্ট্যাটিস্টিক্স করছি তার মোট 8টা কেস হতে পারে। প্যারামেট্রিকের জন্য 4টে, নন প্যারামেট্রিকের জন্য 4টে। প্যারামেট্রিকের জন্য 4টে কি কি? টু গ্রুপ গ্রেটার দেন টু গ্রুপ, ইন্ডিপেন্ডেন্ট দুটো গ্রুপ যখন নিচ্ছি, একই রকম ডিপেন্ডেন্টের জন্য দুটো টু গ্রুপ গ্রেটার দেন টু গ্রুপ, একই রকম ভাবে নন প্যারামেট্রিকের জন্য ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট টু গ্রুপ গ্রেটার দেন টু। এই যেখানে গ্রেটার দেন টু গ্রুপ গুলো সেগুলো সব ভ্যারেন্স রেশিও টেস্ট বা এফ টেস্টের ক্ষেত্রে আসতে পারে, এবং সেগুলোকে এফ টেস্টের মধ্যে রাখবো, এইগুলোকে টি টেস্টের মধ্যে রাখবো। কিন্তু যদি প্যারামেট্রিক টেস্ট হয় তাহলে এক্ষেত্রে দুটো টি টেস্ট পেয়েছি, একটা স্টুডেন্ট আনপেয়ার টি টেস্ট, একটা স্টুডেন্ট পেয়ার টি টেস্ট। তার করেসপন্ডিং কাউন্টার পার্ট যেগুলো পাচ্ছি, একটা হচ্ছে ম্যান হোয়াইটনি ইউ টেস্ট, আর একটা হচ্ছে কি উইলকক্সন সাইন র্যাঙ্ক টেস্ট। আর যদি কোয়ালিটেটিভ ভেরিয়েবল হয়, কোয়ালিটেটিভ ভেরিয়েবলের জন্য আমরা কি পাচ্ছি? কোয়ালিটেটিভ ভেরিয়েবলের জন্য কেবলমাত্র নন প্যারামেট্রিক টেস্ট হবে। কোয়ালিটেটিভ ভেরিয়েবল আমি কিছুক্ষণ আগেই বলছিলাম যে কিছু অ্যাট্রিবিউট, হ্যাঁ, একটা টেক্সচুয়াল ডাটা, কারোর ওপিনিয়ন, কারোর অ্যাটিটিউড দেখতে চাইছি, কিছু মতামত নিতে চাইছি, এগুলো সবই হচ্ছে কোয়ালিটেটিভ ভেরিয়েবল। কোয়ালিটেটিভ ভেরিয়েবল হলেই সেখানে নন প্যারামেট্রিক টেস্ট হবে। সেটা ওয়ান স্যাম্পল হতে পারে, ইন্ডিপেন্ডেন্ট আবার গ্রুপ হতে পারে। যদি গ্রুপ হয়, টু গ্রুপ গ্রেটার দেন টু গ্রুপ, টু গ্রুপের ক্ষেত্রে আমরা কাই স্কোয়ার টেস্ট, মিডিয়ান টেস্ট করতে পারি। আবার গ্রেটার দেন টু গ্রুপের ক্ষেত্রেও কাই স্কোয়ার। সোজা কথা, নন প্যারামেট্রিক, কোয়ালিটেটিভ, নন প্যারামেট্রিক, ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল যদি হয়, মানে দুটো স্যাম্পলের মধ্যে রিলেশনশিপ নেই, তখন সেক্ষেত্রে আমরা কাই স্কোয়ার টেস্ট করছি। আর ডিপেন্ডেন্ট স্যাম্পল এর কথা যদি বলি, সেখানে টু গ্রুপ হলে ম্যাকনেমার সাইন টেস্ট, আর গ্রেটার দেন টু গ্রুপ হলে কচরান হিউজ টেস্ট। এইভাবে নন প্যারামেট্রিক, কোয়ালিটেটিভ নন প্যারামেট্রিক থেকে 4টে কেস পাচ্ছি, এখান থেকে 8টা কেস পেলাম, টোটাল 12টা কেস। আমরা এইটাকে টি টেস্টটাকে আলাদা করে দিয়েছি। ওয়ান স্যাম্পল টি টেস্ট, ইন্ডিপেন্ডেন্ট মানেই হচ্ছে আনপেয়ার্ড অর আনরিলেটেড অর ইন্টারগ্রুপ টি টেস্ট, সেখানে কম্পেয়ার্স টু স্যাম্পল মিনস ফ্রম টু ডিফারেন্ট পপুলেশন রিগার্ডিং সেম ভেরিয়েবল, আলাদা আলাদা জায়গা থেকে নিয়েছি। তার দু রকম ভাগ, প্যারামেট্রিক, নন প্যারামেট্রিক। প্যারামেট্রিক হলে স্টুডেন্ট টি টেস্ট, নন প্যারামেট্রিক হলে এটা। একই রকম ভাবে ডিপেন্ডেন্ট যদি দুটো গ্রুপ হয়, কম্পেয়ার্স মিনস অফ টু রিলেটেড অর ম্যাচড গ্রুপস মিনস ফ্রম সেম গ্রুপ এট ডিফারেন্ট অকেশন, সেখানেও প্যারামেট্রিক নন প্যারামেট্রিক আসতে পারে। যখন ডিপেন্ডেন্ট হয়ে যাবে স্টুডেন্ট পেয়ার টি টেস্ট, আর না হলে উইলকক্সন সাইন টেস্ট। একই রকম ভাবে ওই ছবিটা থেকে এফ টেস্ট গুলোকে আমরা আলাদা করার করে দেখানোর চেষ্টা করেছি। নেট 2018-তে এরকম পড়েছিল প্যারামেট্রিক টেস্ট, নন প্যারামেট্রিক কাউন্টার পার্ট। নন প্যারামেট্রিক কাউন্টার পার্ট বেসড অন কোয়ালিটেটিভ ভেরিয়েবল। এই যে কিছুক্ষণ আগে আমরা যেগুলো বলছিলাম আর কি, এই ছবিটাও খুব ইম্পর্টেন্ট।